নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা মনে করে তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি। তাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তাদের কোনো শাস্তি হবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে না, কোনো প্রতিরোধ হবে না। কিন্তু তাদের এই জানাটা যে কতটা ভুল সেটাই তুলে ধরবো ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্বতে। যা দেখে আপনারা শিউরে উঠবেন, বুঝতে পারবেন যে আমাদের এই সমাজে আইনের আওতার বাইরে কেউই নয়, আইনের ঊর্ধ্বেও কেউ নয়। সালটা 2023। সকাল সকাল আমাদের থানায় ফোন করে জানানো হয় দুর্গাপুর শহরের একটা নির্জন রাস্তায় পড়ে রয়েছে একটা যুবতীর প্রাণহীন দেহ, আর সেই লাশের গলায় পেঁচানো আছে একটা নাইলনের দড়ি। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে আমরা ছুটে যাই ঘটনাস্থলে। কিন্তু কে এই যুবতী? কোথায় থাকে? কোথা থেকে এলো? কে বা কারা সেই যুবতীকে নৃশংসভাবে হত্যা করলো? কেই বা তার গলায় এরকম নাইলনের দড়ি দিয়ে প্যাঁচ দিল? এই সমস্ত প্রশ্নগুলোকে সামনে রেখে তৎক্ষণাৎ আমরা শুরু করে দিই আমাদের তদন্ত। স্যার, ভিকটিমের লাশের পাশে এই ফাইলটা পাওয়া গেছে। শুধু এই ফাইলটাই পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার, মানে এই ফাইলটাই শুধুমাত্র ছিল, আর তো কিছু পাওয়া যায়নি। কিসের ফাইল ওটা? মানে কি আছে দেখেছো? হ্যাঁ স্যার, মানে এই ফাইলটির মধ্যে ভিকটিমের যাবতীয় সার্টিফিকেট রয়েছে। সার্টিফিকেট পাওয়া গিয়েছে? সার্টিফিকেট যখন আছে তাহলে তো ভিকটিমের নামধাম সার্টিফিকেটে থাকবে। হ্যাঁ স্যার। কি নাম? পারুল তরফদার। পারুল তরফদার। স্যার, এর মধ্যে একটি কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটারও রয়েছে। কোন কোম্পানি? ভারত কনস্ট্রাকশন কোম্পানি। তার মানে ভিকটিম এই ভারত কনস্ট্রাকশন কোম্পানির এমপ্লয়ি ছিল, ওখানেই চাকরি করতো। আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু রেণুকা, আমি তো ভিকটিমের গলায় কোনো রকম আই কার্ড দেখতে পেলাম না। না স্যার, ভিকটিমের গলায় শুধুমাত্র নাইলন দড়ির ফাঁস লাগানো আছে। হ্যাঁ, ওই নাইলনের দড়িটা দিয়েই তো গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। কিন্তু খুনের মোটিভটা কি স্যার? এটা তুমি কি বলে রেণুকা, মোটিভ সম্বন্ধে এখনই কি করে আমরা জানতে পারবো? আমরা আগে ভিকটিমের নাম ধাম, পরিচয়, বাড়িতে কে আছে, অফিসের কালিগরা কিরকম, বসের সঙ্গে সম্পর্ক কিরকম, এখানে চাকরি করা ছাড়া ভিকটিম আর কোথায় কোথায় যেত, কাদের সাথে মিশতো, এই সমস্ত কিছু ওয়্যার অ্যাবাউট যতক্ষণ আমরা জানতে পারছি ততক্ষণ মোটিভ সম্বন্ধে কোনো কনক্লুশনে আসা তো আমাদের পক্ষে সম্ভব না, তাই না? রাইট স্যার। তুমি এক কাজ করো, তুমি বডিটা ইমিডিয়েট পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আর ফরেন্সিক টিমকে খবর দাও। ওকে স্যার। আরে এখানে দেখছি যে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক এলাকারই লোক। এদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করো যে ভিকটিমকে ওরা চেনে কিনা, মানে ভিকটিম এই এলাকারই কিনা। রাইট স্যার। ও, আর একটা কাজ অবশ্যই করবে, আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা সেটা কিন্তু খুব ভালো করে খোঁজ করবে। বুঝে গেছি স্যার। যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে তো আততায়ীর ছবি ধরা পড়বে, আর যদি আমরা ফুটেজটা পেয়ে যাই তাহলে কেসটা সলভ করতে আমাদের অনেকটা ইজি হবে। এক্স্যাক্ট। আচ্ছা, তখন ওই কোম্পানিটার নামটা কি বললে? ভারত কনস্ট্রাকশন কোম্পানি। ভারত কনস্ট্রাকশন কোম্পানি। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গিয়েছে, তাই তো? তুমি এক্ষুনি কোম্পানিতে যোগাযোগ করো। রাদার আমি বলবো তুমি কোম্পানিতে চলে যাও, গিয়ে ভিকটিমের কালিগদের সাথে কথা বলো, বসের সাথে কথা বলো, যতটা পারবে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। আমার মনে হয় রেণুকা, এলাকার লোকেদের থেকে অফিসের লোকেরাই আমাদের ভিকটিম সম্বন্ধে বেশি ইনফরমেশন দিতে পারবে, কারণ মানুষ আজকাল বাড়িতে কম থাকে, অফিসেই বেশি সময় কাটায়। ইয়েস স্যার, আমি আজকেই যাচ্ছি ওই ভিকটিমের অফিসে গিয়ে কথা বলছি।
ভিকটিমের কলিগ যারা আছে তারা নিশ্চয়ই ভিকটিমের সম্পর্কে সমস্ত তথ্য আমাদের দিতে পারবে। ঠিক আছে, তুমি একটা একটা করে কাজ ছাড়ো, আমি থানায় আছি, এসে রিপোর্ট করবো। ওকে স্যার। পারুল খুন হয়েছে? হ্যাঁ, আজ সকালে নির্জন রাস্তায় পারুল তরফদারের বডি পাওয়া যায়। ও, আচ্ছা, পারুল তো আপনাদের এই অফিসেরই এমপ্লয়ি, তাই না? পারুল আমাদের অফিসের এমপ্লয়ি ছিল, কিন্তু মাস তিনেক আগে ওকে আমরা চাকরি থেকে স্যাক করে দিই। কেন হঠাৎ চাকরি থেকে স্যাক করতে গেলেন কেন? পারুল অফিসের কাজকর্ম খুব ভালোই করত, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটায়, তার জন্যে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওকে আর রাখার ভরসা করতে পারিনি, তাই জন্যই চাকরি থেকে স্যাক করা হয়েছিল। একটু খুলে বলুন তো, পারুল ঠিক কি করেছিল? আমাদের অফিসেই একজন গ্রুপ ডি স্টাফ ছিল, নাম হচ্ছে গোপাল মণ্ডল। একদিন আমাদের কাছে গোপাল এসে বলল, ম্যাডাম আসবো? এসো। একটা কথা ছিল ম্যাডাম। কি বলো? মাইনে বাড়াতে হবে? না না ম্যাডাম, তাহলে? আসলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কেন, কি হয়েছে? আমার মা গ্রামের বাড়িতে একা থাকে, হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, ওষুধের জন্য কিছু টাকা পাঠাতে হবে। পাঠিয়ে দাও। তো আমার কাছে এসেছো কেন? হ্যাঁ মানে আজকে তো ব্যাংক বন্ধ, আর আমার কাছে যে টাকা ছিল আমি সেটা পারুল ম্যাডামকে দিয়েছিলাম, আর তারপরে আমি আপনাকে ক্যাশ টাকাটা দিচ্ছি, আপনি শুধু আপনার ফোন থেকে টাকাটা একটু পাঠিয়ে দিন না। তা সেটা তুমি তোমার মোবাইল থেকে কেন পাঠাচ্ছ না? কাজের সময় কেন বিরক্ত করছো আমাকে? ম্যাডাম আপনি রেগে যাবেন না, আসলে আমার সস্তা বোতামালা ফোন তো, এটা দিয়ে যদি সম্ভব হতো তাহলে আমি আমার ফোন থেকেই টাকাটা পাঠিয়ে দিতাম, আমি এসে আপনাকে এভাবে বিরক্ত করতাম না। অদ্ভুত তো, তুমি বলছো তোমার মোবাইল থেকে টাকা পাঠানোর ব্যবস্থা নেই, আর তোমার মার মোবাইলে টাকা ঢোকার ব্যবস্থা আছে। না নেই। তাহলে? ওই পাশের বাড়ির দাদার নাম্বারে পাঠাতে হতো। ও তাই বলো? ম্যাডাম ম্যাডাম আপনি আমার এই উপকারটুকু করে দিন না, ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও। হ্যাঁ এখানে 6,500 টাকা আছে। তুমি তোমার ওই দাদার নাম্বারটা এখানে লিখে দিয়ে যাও। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। ম্যাডাম থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি এসো। এতে বিপদে পড়ার কি আছে? টাকা তো পারুল পাঠিয়েই দিয়েছে। তোমার মাকে বলো ওষুধপত্র কিনে নেওয়ার জন্য। একটু আগে আমার পাশের বাড়ির দাদা আমাকে ফোন করেছিল, বললো ওর নাম্বারে কোনো টাকা চাইনি এখনো। আমি সঙ্গে সঙ্গে পারুল ম্যাডামের কাছে আবার চাই। ম্যাডাম আপনি যে বললেন তখন টাকা পাঠিয়ে দেবেন, দাদা এক্ষুনি আমাকে ফোন করেছিল, ওর অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি ফোন থেকে। আপনি কি টাকাটা পাঠাননি? কাকে পাঠাবো? ওই তো পাশের বাড়ির দাদাকে। ওনাকে আমি টাকা পাঠাতে যাবো কেন? ওনাকেই তো মায়ের ওষুধের জন্য টাকাটা পাঠাতে হতো। তো ওনাকে আমি আমার অ্যাকাউন্ট থেকে কেন টাকাটা পাঠাবো? না না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন না, আমি তখন আপনাকে যে টাকাটা দিলাম না ওই টাকাটা পাঠিয়ে দিন। তুমি আবার আমাকে কখন টাকা দিলে? কি বলছেন কি ম্যাডাম, আমি তখন যে আপনাকে 6,500 টাকা দিলাম। তুমি তো আমাকে কোনো টাকা দাওনি গোপাল। ম্যাডাম আপনি তখন আমার কাছ থেকে টাকাটা নিলেন, আপনার নিজের ব্যাগের মধ্যে টাকাটা রাখলেন, আর এখন আপনি বলছেন আমি আপনাকে কোনো টাকা দিইনি। না দাওনি, আর দিলে নিশ্চয়ই আমি পাঠিয়ে দিতাম। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো এখানে দাঁড়িয়ে? ম্যাডাম ম্যাডাম আপনি এমন করবেন না, আমি ধনে প্রাণে মারা যাব ম্যাডাম। এই তুমি যাও এখান থেকে, যাও বলছি। চিটিংবাজ কোথাকার, একটা টাকাও দেয়নি আর 6,500 টাকার গল্প ফেদে বসেছে। যাও, একদম বিরক্ত করবে না আমাকে। পারুল টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে? হ্যাঁ ম্যাডাম, এখন উনি উল্টে আমাকে চিটিংবাজ বলছে। আমি ওনাকে টাকাটা দিয়েছিলাম আর উনি টাকাটা নিয়ে ওনার নিজের ব্যাগেই রেখেছেন। তারপর আমি সঙ্গে সঙ্গে পারুলকে ডেকে পাঠাই, গোপালের সামনে দাঁড় করাই, কিন্তু অদ্ভুতভাবে পারুল আমার সামনে দাঁড়িয়েও টাকা নেওয়ার কথাটা অস্বীকার করছিল। তারপর কি? ওই রুমে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভির ফুটেজ চেক করে আমরা দেখি
গোপাল পারুলকে সত্যি সত্যি টাকা দিচ্ছে এবং পারুল সেই টাকাটা নিয়ে নিজের ব্যাগে ভরছে। এ তো মারাত্মক ব্যাপার। এবার আপনি বলুন, এইরকম একটি মেয়েকে কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে রাখা যায়? এরকম মেয়ে তো আমাদের কোম্পানির টাকাও সরাতে পারে। আচ্ছা, পারুল কি টাকাটা ফেরত দিয়েছিল? খুব অদ্ভুতভাবে ওকে সিসিটিভির ফুটেজ দেখানোর পরেও ও গোপালের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছিল। সেই জন্য আমরা ওই দিনই ওর স্যালারি থেকে 6,500 টাকা কাটি এবং ওই দিনে বাকি টাকা দিয়ে আমরা কোম্পানি থেকে ওকে চিরবিদায় জানাই। পারুলের বাড়িটা কোথায়? পারুল শুনেছি ফ্ল্যাটে থাকতো, সেট বাগানের একটি ফ্ল্যাটে ভাড়াতে। ওর পরিবারে কে কে আছে? খুব ছোটবেলায় শুনেছি ওর মা মারা গেছে, আর কলেজে পড়ার সময় ওর বাবা নাকি সুইসাইড করেছিল। ওর এক দাদা আছে, নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। উনি ফ্যামিলি নিয়ে সিডনিতে থাকেন। তার মানে শেড বাগানের ফ্ল্যাটে পারুল একাই থাকতো? না। তাহলে? আমাদের এই কোম্পানিতে একটি ছেলে চাকরি করত মার্কেটিং এ, নাম অতনু ঝা। পারুল এই অতনুর সঙ্গেই সেট বাগানের ফ্ল্যাটে লিভ ইনে থাকতো। চাকরি করতো বলছেন কেন? মানে ও কি এখন আপনার অফিসে চাকরি করে না? ও গত মাসেই চাকরি ছেড়ে দিয়েছে। কেন? রেজিগনেশন লেটারে চাকরি কেন ছেড়েছে সেই ব্যাপারটা কিছু জানায়নি। তবে আমার মনে হয় কোনো বেটার কোম্পানিতে চান্স পাওয়ার ফলে আমাদের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। তার মানে অতনুকে ওই শেড বাগানের ফ্ল্যাটে গেলে পাওয়া যাবে, তাই তো? আমি যতদূর জানি ও এখন আর ওখানে থাকে না। কেন? শুনেছি পারুলকে অফিস থেকে স্যাক করে দেওয়ার পরেই অতনু আর ওর সঙ্গে থাকে না। তবে অতনু এখন কোথায় থাকে সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, অতনুর নাম্বারটা নিশ্চয়ই আপনার জানা আছে? হ্যাঁ, অতনুর নাম্বার আমার কাছে আছে। নাম্বারটা আমাদের দিন, তদন্তে লাগবে। দিচ্ছি। আর গোপালের নাম্বারটাও দেবেন। গোপালকে আপনি আমাদের অফিসের পাশেই পেয়ে যাবেন। আমাদের কোম্পানিটা ছেড়ে ও পাশেই একটা চায়ের দোকান করেছে। তুমি যা বললে রেণুকা, তাতে এটা পরিষ্কার যে পারুল একজন অত্যন্ত অসৎ প্রকৃতির মানুষ ছিল। হ্যাঁ স্যার, আপনি ভাবতে পারেন সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে পারুল গোপালের কাছ থেকে টাকা নিয়ে নিজের ব্যাগে পড়লো, আর সেটা নাকি বেমালুম অস্বীকার করছে। না না, এরকম ডিসঅনেস্ট এমপ্লয়ি যে কোনো কোম্পানির পক্ষেই অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ স্যার, তাও যদি আবার তার উপর অ্যাকাউন্টসের দায়িত্ব থাকে। তাহলে প্রশ্ন হলো যে পারুল কি তাহলে এই চিটিংবাজি স্বভাবের জন্যই খুনটা হয়ে গেল? আমিও তো স্যার সেটাই ভাবছি। হয়তো এমন কারোর সাথে পারুল প্রতারণা করেছে যার পারুলের উপরে প্রচন্ড আক্রোশ তৈরি হয় আর পারুলকে খুন করে দেয়। তাহলে তো সবার আগে স্যার গোপালের নামটাই মাথায় আসে। হ্যাঁ, গোপালের সঙ্গে পারুল যা করেছে তা খুবই খারাপ। আপনার কি মনে হয় আক্রোশবশত গোপালই কি এই খুনটা করেছে? না না না, এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে আসাটা ঠিক না। আমি যেটা বলতে চাইছি, পারুল যেরকম চিটিংবাজ স্বভাবের মহিলা ছিলেন, হয়তো আরো অনেকের সাথেই চিটিংবাজি করেছিল, আর সেটাই স্বাভাবিক। তাদের মধ্যেও কেউ পারুলকে খুন করতে পারে। হয়তো অতনুও হতে পারে, মানে পারুলের ওই লিভ ইন পার্টনার। না, সে তো হওয়ার থাকলে অনেক কিছুই হতে পারে। এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তাহলে এখন কি করণীয় স্যার? তুমি ইমিডিয়েট গোপাল আর অতনুকে খুঁজে বের করো। হ্যাঁ স্যার, আমি ওই অতনুর বস রাত্রি দেবীর কাছ থেকে গোপাল আর অতনুর নাম্বারটা কালেক্ট করেছিলাম। বাহ, তো ভালো খবর। দেখো তো ওদের নাম্বারগুলো চালু আছে কিনা। স্যার, নাম্বার চালু না থাকলেও কিছু প্রবলেম নেই, কারণ ওই অফিসের বস রাত্রি নন্দী আমাকে জানিয়েছিলেন যে গোপাল নাকি ওই অফিসের চাকরি ছেড়ে পাশেই একটি চায়ের দোকান খুলেছে। বাহ, তাহলে তো তুমি কাজটা অনেকটা এগিয়ে রেখেছো। তাহলে দেরি কেন, বেরিয়ে পড়ো, গোপাল আর অতনুর সঙ্গে কথা বলো। ওকে স্যার। হঠাৎ অফিসের চাকরি ছেড়ে তুমি এই ফুটপাতে চায়ের স্টল খুলতে গেলে কেন? আসলে বিয়ে করলাম তো, বউ বলেছে লাইনটা চেঞ্জ করতে, নিজের পায়ে দাঁড়াতে, তার জন্য এই স্টলটা খুললাম আর কি। নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুব ভালো কথা। তা ভালোই তো চলছিল তোমার, হঠাৎ তুমি খুন করতে গেলে কেন? খুন? কি বলছেন কি ম্যাডাম? আমি আবার কাকে খুন করব? অফিসে যে ম্যাডাম তোমার কাছ থেকে 6,500 টাকা নিয়েছিল আর বেমালুম অস্বীকার করলো যে টাকাটা নেয়নি, সেই ম্যাডাম খুন হয়েছে। পারুল ম্যাডাম খুন হয়েছে? পারুল ম্যাডামের নামটা দেখছি এখনো মনে আছে। তার মানে মনে মনে তার প্রতি তুমি রাগ পুষে রেখেছো, তাই তো? হ্যাঁ, উনি আমার সঙ্গে যা করেছেন সেটা
আমি কোনোদিনও ভুলব না। কিন্তু ওনার শাস্তি তো উনি পেয়েছেন। ওনার মাইনে থেকে আমার টাকাটা কেটে নিয়ে রাতে ম্যাডাম ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিয়েছে। আমি আবার ওনাকে কি শাস্তি দেবো? আর আমি ওনাকে কেন খুন করতে যাব? সেটা তো তুমি নিজেকে বাঁচানোর জন্য বলবেই গোপাল। না ম্যাডাম, আমি বিয়ে করে আর এই দোকানটা করে আমি ভালো আছি, সুখে আছি। আর আমার সুখে থাকতে ভূতে কি লইনি যে আমি পারুল ম্যাডামকে খুন করে জেলে যাওয়ার রাস্তাটা পাকা করব। পারুল ম্যাডাম পরশুদিন রাতে খুন হয়েছে, তখন তুমি কোথায় ছিলে? রাত 11টা নাগাদ আমি দোকানটা বন্ধ করলাম, তারপর আমার জিনিসপত্রগুলো গুছিয়ে সাইকেল নিয়ে আমি চলে গেলাম। আর ফিরে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এই পাশের দোকানগুলোতে জিজ্ঞেস করে দেখুন না, আর না হলে আমার মা আমার স্ত্রীকে ফোন করে জিজ্ঞেস করুন, ওনারা সাক্ষী আছে। তুমি এই এলাকা ছেড়ে কোথাও যাবে না, কোনো দরকার হলে তোমাকে থানায় ডাকবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। স্যার, গোপাল সেদিনকে বিকেল 5টার সময় দোকান খুলেছিল, তারপরে দোকানটা বন্ধ করে মালপত্র সাইকেলে চাপিয়ে ওই 11টা নাগাদ বাড়িতে ফেরে। আর পোস্টমর্টম রিপোর্ট বলছে যে পারুল খুনটা হয়েছে রাত্রির 9টা থেকে 9:30টার মধ্যে। হ্যাঁ স্যার। অর্থাৎ কি দাঁড়ালো, পারুল যখন খুন হচ্ছে তখন গোপাল তার নিজের দোকানে দোকানদারি করছে, তাই তো? স্যার, এই মুহূর্তে আমার আরেকজনের কথা মাথায় আসছে। কার কথা বলছো বলো তো তুমি? পারুলের এককালের সহকর্মী আর লিভিং পার্টনার অতনু। ও হ্যাঁ, না না সে তো ঠিকই, অতনুর কথাটা আমার মাথাতেও আছে। স্যার, আমি ওর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, বেশ কয়েকবার ফোনও করেছি। ফোনটা রিং হয়ে গেছে, একবারের জন্য কিন্তু ফোনটা তোলেনি। রেণুকা, ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, একটা না একটা সময় তুমি সাকসেস ঠিকই পাবে, চেষ্টা চালিয়ে যাও, আমিও না। হ্যাঁ স্যার, আমি আবার ওকে ফোন করব। দেখো, অতনুর মনে যদি পাপ না থাকে না, একটা না একটা সময় অতনু ঠিক ফোন ধরবে, মিলিয়ে নিও কথাটা। হ্যাঁ, আমি কলটা রিসিভ করতে পারিনি, কারণ আমাদের অফিসে একটা প্রোডাক্টের মার্কেটিং নিয়ে প্রচণ্ড কাজের ব্যস্ততা চলছে। আর তাছাড়া নতুন চাকরি, বুঝতেই তো পারছেন, এখন যদি কাজ না করে ফোনে কথা বলি, বস খুব রাগারাগি করবে। বুঝলাম। আচ্ছা, পারুল খুন হয়েছে এটা আপনি জানেন নিশ্চয়ই? হ্যাঁ, আমাদের অফিস ক্যান্টিনের টিভি লাগানো আছে, নিউজ চলছিল, সেদিন লাঞ্চ করতে করতে দেখলাম। পারুল তো আপনার কলিগ, মানে যাকে বলে সহকর্মী। হ্যাঁ, আমরা একসঙ্গে 1.5 বছর একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করেছি। ও ছিল অ্যাকাউন্টস আর আমি মার্কেটিংয়ে। পারুলের সাথে তো আপনি শেড বাগানের ওই ফ্ল্যাটে নাকি লিভ-ইনও করতেন? হ্যাঁ, আমি লিভ ইন রিলেশনে ছিলাম, কিন্তু কি? কিন্তু সেদিন ও গোপালের সঙ্গে চিটিং করার পর আমার ওর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। ছি পারুল, মাত্র 6,500 টাকার জন্য তুমি গোপালের সঙ্গে চিটিংবাজি করলে, তো একটা অফিস বিয়ারের সঙ্গে। আর গোপাল খুব গরিব পরিবারের ছেলে, কতই বা মাইনে পায় বলো তো, আর ওর সঙ্গে তুমি চিটিংবাজি করলে। এই শোনো অতনু, পুরো ব্যাপারটাই না সাজানো। আমি তোমাকে এখনো বলছি, আমি গোপালের থেকে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু নিইনি। কেন মিথ্যে কথা বলছো বলো তো? সিসি ক্যামেরা ফুটেজে না স্পষ্ট দেখা গেছে তুমি গোপালের থেকে টাকাটা নিয়েছো, তারপর তোমার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়েছো। আজকাল সিসি ক্যামেরা ফুটেজটাকেও কি তুমি সাজানো বলবে নাকি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে, ডাহা মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করে। একটা কথা বলবো? বলো। তোমার মতো নির্লজ্জ মেয়ে না আমি জীবনে কোনোদিনও দেখিনি। আর শুধু নির্লজ্জ না, তুমি একটা লোভী মেয়ে। একদম ফালতু কথা বলবে না বলে দিলাম। আমি ফালতু কথা বলছি? আমি ফালতু কথা বলছি? মাঝে মাঝে আমার মানিব্যাগ থেকে যে টাকা উধাও হয়ে যায়, এটা কে চুরি করে? হ্যাঁ তুমি। ভূতে তো আর আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে যায় না। না তো বেশ, তো তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমার মানিব্যাগ থেকে টাকাগুলো চুরি করি? প্রমাণ? তুমি প্রমাণের ধার ধারো? সিসি ক্যামেরা ফুটেজকে তুমি মিথ্যে বলে চালিয়ে দাও। গলার জোরে না দিনকে রাত এবং রাতকে দিন করতে তুমি একেবারেই পারদর্শী। তা আমি যদি এতই খারাপ হই, আমার সাথে এক ছাদের তলে রয়েছো কেন? নিজের অন্য ব্যবস্থা করে নাও। হ্যাঁ, তাই করবো। একটু আগে আমি বাবার সঙ্গে ফোনে কথা বলেছি, আমি বাবাকে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি আমি এখান থেকে শিফট করবো। তারপর সময় সুযোগ বুঝে মালদা থেকে বাবা আর মাকে নিয়ে এসে এখানেই রাখবো। বাঁচা গেল। বাঁচা গেল? হ্যাঁ, তুমি বেঁচেছো কিনা আমি জানি না, তবে তোমার খপ্পর থেকে চলে গেলে না আমি বেঁচে যাব। তার মানে পারুল আপনার সাথেও প্রতারণা করতো? মানিব্যাগ থেকে, আলমারির লকার থেকে, টেবিলের ড্রয়ার থেকে টাকা সরানো যদি
প্রতারণা হয় তাহলে আপনার সঙ্গে আমি একমত। পারুল আমার সঙ্গে প্রতারণাই করেছে। তা আপনি এই ফ্ল্যাটে কবে শিফট হলেন? পারুলকে অফিস থেকে বার করে দেওয়ার ঠিক 7 দিনের মাথায়। আচ্ছা, পারুলের কি কোনো শত্রু ছিল? কিন্তু সেটা তো আমি ঠিক করে বলতে পারবো না। ও আর কার কার সঙ্গে কি কি করে রেখেছে না করে রেখেছে সেটা তো আমি সঠিক জানি না। তবে গোপাল যদি সেদিনের বিষয়টা মাথায় রেখে দিয়ে ওকে খুন করে তাহলে সেটা আলাদা ব্যাপার। দেখছি আপনার তো পারুলের উপর এখনো অনেক রাগ রয়েছে। তার মানে খুনটা তো আপনিও করতে পারেন, তাই না? ওর মতো একটা নোংরা মেন্টালিটির মেয়েকে মেরে আমার কি লাভ হবে বলুন তো? তাছাড়া মুম্বাইয়ের একটা বড় কোম্পানিতে ভালো টাকা স্যালারি, একটা কাজের অফার এসছে, একটা সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে বিয়ে কথাবার্তা চলছে, আর তার মধ্যে ওর মতো একটা নোংরা কিটকে মেরে আমি আমার লাইফটাকে নষ্ট করব, এতটা বোকা আমি নই। পারুল যেদিনকে খুন হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন? অফিস। আবার কোথায়? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা রেণুকা, তুমি ভালো করে খোঁজ খবর করেছিলে? মানে পারুল যেদিন খুন হয় সেদিনকে অতনু সত্যি সত্যি সারাদিন অফিসেই ছিল? হ্যাঁ স্যার, আমি ভালো করে ভেরিফাই করেছি। এমনকি আমি অতনুর অফিসেও গিয়েছিলাম। সেখানে অতনুর বস, অফিস কালিগ সবাইকেই জিজ্ঞেস করেছি। ওই অফিসের সিসিটিভি ক্যামেরাটাও আমি চেক করলাম। সেদিন ঘটনার দিন অতনু কিন্তু ওই অফিসেই ছিল। আর অফিসের ড্রাইভার আমাকে জানালো সেদিন ঠিক রাত 1:30 নাগাদ ওদের অফিসের গাড়ি নাকি অতনুর বাড়ির সামনে অতনুকে ড্রপ করে দেয়। কি হলো স্যার, কিছু ভাবছেন? আচ্ছা, পারুলের মোবাইল ফোনটা এখন কি অবস্থায় আছে? সুইচ অন না সুইচ অফ? পারুলের মোবাইল ফোনটা আমি আমাদের সাইবার টিমকে দিয়েছিলাম সার্ভিলেন্সের জন্য। ওরা আমাকে জানালো যে ঘটনার দিন পারুলের কিন্তু মোবাইল ফোনটা সুইচ অফ হয়ে যায়। না না, আমি জানতে চাইছি পারুলের মোবাইল ফোন সুইচ অফ হওয়ার আগে লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশন কি দেখাচ্ছে? ঘটনাস্থলের আশেপাশে। তার মানে আততায়ী প্রথমে পারুলকে খুনটা করে আর তার ঠিক সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটাকে সুইচ অফ করে দেয়, আর তারপর ওই ফাইলটা ওখানে শুধু ফেলে রেখে বাকি পারুলের সমস্ত জিনিসপত্র, মানে ধরো পার্স, টাকা পয়সা, ইভেন মোবাইল ফোনটা, এই সব কিছু নিয়ে চম্পট দেয়। ইয়েস স্যার। আচ্ছা, পারুলের মোবাইল ফোনের কল লিস্ট কি বলছে? স্যার, কল লিস্ট বলছে পারুল ইদানিং অনেকগুলো নাম্বারে কল করতো, আর সেই নাম্বারগুলো আমি ভেরিফাই করে দেখলাম বিভিন্ন কোম্পানির নাম্বার। তার মানে তো এটা দাঁড়াচ্ছে যে পারুল বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ স্যার, পারুলের বডির আশেপাশে যখন সার্টিফিকেটটা পাওয়া গেছে তাহলে তো ধরেই নেওয়া যায় সেদিন হয়তো পারুল ইন্টারভিউ দিয়ে ফিরছিল। এমন কি কোম্পানি আছে রেণুকা যে অত রাতে ইন্টারভিউ নেয়? স্যার, এমনও তো হতে পারে যে হয়তো অনেক ক্যান্ডিডেট ছিল, সেই জন্য হয়তো ইন্টারভিউ দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। হয়তো তুমি ঠিকই বলছো, আমাদের এই পৃথিবীতে সবই সম্ভব। কিন্তু স্যার, কোনো রকম ক্লু নেই, কোনো সাক্ষী নেই, ক্রাইম অফ অকারেন্সের আশেপাশে কোনো রকম সিসিটিভি ক্যামেরাও নেই, তাহলে এই কেসটা আমরা সলভ করবো কি করে? মানে এ তো ভারী মুশকিল হয়ে গেল। কেসটা যত এগোচ্ছে তত আমাদের রাস্তাটা আস্তে আস্তে শুরু হয়ে আসছে, যেন আর কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে স্যার এখন কি করণীয়? এখন তাহলে শুধু অপেক্ষা, একটা সুযোগের আর সঠিক সময়। রাইট স্যার। দেখা যাক সময় কি উত্তর দেয়। পারুলের দাদা থাকতো সেই সুদূর সিডনিতে। আমরা ফোনে পারুলের দাদার সঙ্গে সিডনিতে যোগাযোগ করলাম, কিন্তু সিডনি থেকে পারুলের দাদা ফোনে আমাদের পারুলের এই খুন হয়ে যাওয়ার ব্যাপারে কোনো ক্লুই দিতে পারলো না। তাই একান্তই নিরুপায় হয়ে আমরা আপাতত এই কেসটাকে ক্লোজ কেস ফাইলে চালান করে দিলাম। কিন্তু তারপরেই ঘটল একটা নাটকীয় ঘটনা। কি ব্যাপার? বাইকটা এত জোরে আসছে কেন? সঞ্জয়, ধরো তো গাড়িটা। সাইড কর, সাইড কর, সাইড কর। হেলমেটটা খুলুন।
কি নাম আপনার? ইকবাল ম্যাডাম। এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? কিসের তারা এত? ম্যাডাম মা হাসপাতালে ভর্তি, তাই জোরে বাইক চালাচ্ছিলাম। কোথায় বাড়ি? রেল কলোনিতে ম্যাডাম। লাইসেন্স আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আছে, দেখাবো? গাড়ির কাগজপত্র? ম্যাডাম সব ওকে আছে। আপনার মা তো হাসপাতালে ভর্তি। হ্যাঁ ম্যাডাম। মায়ের কাগজপত্র দেখান। ম্যাডাম গাড়ির টুল বক্সে আছে। কাগজপত্রটা দেখান। ম্যাডাম বাইক থেকে নামার টুল বক্স থেকে বের করা অনেক দেরি হয়ে যাবে ম্যাডাম। যা বলছি তাই করুন, কাগজপত্রটা দেখান। কি হলো? চুপ কেন? বের করুন, বের করুন। ধরো ধরো ধরো। বেশি চালাকি করছিলি? চল চল তুই। ম্যাডাম কি ব্যাপার, পালাচ্ছিলিস কেন? সঞ্জয় দেখো তো টুল বক্সে কি আছে। ইয়েস ম্যাম। ম্যাডাম হিরোইন। হিরোইন? এর ভিতরে অনেকগুলো প্যাকেট আছে। ইকবাল চল তো ডেরায়। এই গাড়িতে তো লোকে। স্যার একটা ড্রাগ পেডলারকে ধরেছি, চেকিং এ ধরা পড়েছে। ওকে স্যার। হ্যাঁ ব্যাটারকে নিয়ে আমি ওর ডেরায় যাচ্ছি। আচ্ছা আপনি আসবেন? ঠিক আছে, আমি তাহলে ওর কাছ থেকে অ্যাড্রেসটা জেনে আপনাকে বলছি। ওকে ওকে স্যার, ঠিক আছে। সঞ্জয় বাক্সটা খোলো তো। বিছানা তোলাটা দেখো। সঞ্জয়। হ্যাঁ স্যার। ওই বাক্সটা। স্যার হিরোইন। রেণুকা সবগুলো সিজ করবে। এই একটা মোবাইল, এটা লেডিস ভ্যানিটি ব্যাগ। লেডিস ভ্যানিটি ব্যাগ এইখানে? এই ছবিটা তো, মাই গড, এই এই ছবিটা তো। কি হলো স্যার? দেখো তো ছবিটা চিনতে পারো কিনা? স্যার এটা তো আমাদের ওই মার্ডার কেসের ভিকটিম। ইয়েস ইয়েস, পারুল, পারুল তরফদার। তার মানে কি এটা পারুলের পার্স? কিন্তু পারুলের পার্স এইখানে আসবেই বা কোত্থেকে? আরে এইরকম একটা, এই পার্সটা তোর এখানে কি করে এলো রে? মুখে বাবা ধরেছে নাকি? এই পার্সটা তোর ডেরায় কি করে এলো? কবে থেকে চিনিস তুই পারুলকে? পারুলের সঙ্গে তোর সম্পর্কটা কি বল? কথা বল ইকবাল, কথা বল, তা নাহলে কিন্তু। আচ্ছা কথা বলবি না? না কথা বলবি না সমেত, কথা বলবি না, কথা বলবি না। বল বল বল, পারুলকে তুই কতদিন ধরে চিনিস? আর এই পারুলের পার্স তোর এখানে কি করে এলো বল? পাক্কা ক্রিমিনাল, বুঝেছ? সহজে মুখ খুলবে না। শোনেন এই ইকবাল, একটা কথা আছে জানিস তো ইকবাল, বাঘে ছুলে 18 খা, আর পুলিশে ছুলে
36 খা, আর আমি ছুলে 136 খা। বলে ফেল পারুলের পার্স তোর ঘরে কি করে এলো, তা না হলে কালকে কাগজের হেডলাইন হবে যে কুখ্যাত দুষ্কৃতী ইকবাল হিরোইন পাচারের সময় পুলিশের এনকাউন্টারে খতম। মাথায় ঢুকছে কি বলছি? বল। বলছি স্যার, বলছি। গুলি চালাবেন না স্যার, বলছি পারুলকে আমি খুন করেছি স্যার। তুই তুই পারুলকে খুন করেছিলিস? কিন্তু কেন কেন? তুই কবে থেকে চিনিস পারুলকে? আর পারুলের সঙ্গে তোর শত্রুটাই বা কি? বল। পারুলকে জানে মেরে ফেলার জন্য আমাকে 5 লাখ টাকা সুপারি দিয়েছিল স্যার। কে দিয়েছিল তোকে সুপারি? তার নাম আমি মুখে আনতে পারবো না ম্যাডাম। কেন মুখে আনতে পারবি না কেন? আমাদের ধান্দার ওসুল আছে, যারা আমাদের সুপারি দেয় আমরা তাদের নাম মুখে আনি না। সুভাষ, তোর উসুল তো, তোর উসুল আমি বার করছি। এইখান থেকে গুলি করব, গুলি খুলি ফুটো করে পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে। টানবো? বল। টানবো? ঠিক আছে টানবো। বলবি বলবি বল বল। তার নাম অতনু ঝা। অতনু ঝা? স্যার, অতনু ঝা মানে তো পারুলের সেই লিভ ইন পার্টনার। হ্যাঁ। বাস্টার্ড। সোমেন, তোলো গাড়িতে যাও। রেণুকা। হ্যাঁ স্যার। আশা করি তোমাকে এবার আর কিছু বলে দিতে হবে না। এক্ষুনি বেরিয়ে পড়ো। বেটাকে যেখানেই পাবে কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে আসবে। ওকে স্যার। এক্ষুনি যাও, কুইক। তারপর আমিও দেখছি কত ধানে কত চাল। কি হচ্ছে? আরে ছাড়ুন, কি হচ্ছে? এ কি? গাড়িতে তোলো। ম্যাডাম ম্যাডাম ভুল হচ্ছে কিন্তু। আরে কেন? খুব ভুল হচ্ছে ম্যাডাম, খুব ভুল হচ্ছে কিন্তু। আপনারা আমাকে এইভাবে থানায় তুলে নিয়ে আসছেন কেন? দেখুন, আপনারা কিন্তু আমাকে হ্যারাস করতে পারেন না। আমার বাবা কিন্তু একজন বড় মাপের উকিল। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কোর্টে টেনে নিয়ে যাবো, আর ওখানে আপনাদের উত্তর দিতে হবে। ও, আপনার বাবা খুব বড় উকিল না? কিন্তু উত্তর তো এখন আপনাকে দিতে হবে মিস্টার অতনু ঝা। কেন আমাকে আবার কিসের উত্তর দিতে হবে? খুব সহজ একটা প্রশ্নের উত্তর। আপনি আপনার এক্স গার্লফ্রেন্ড পারুলকে খুন করেছিলেন কেন? আমি কেন পারুলকে খুন করতে যাব? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনার সব মিথ্যা ধরা পড়ে গেছে। আপনি আপনার এক্স গার্লফ্রেন্ড পারুল তরফদারকে 5 লাখ টাকা সুপারি দিয়ে খুন করেছেন। ইয়েস আর নো? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? থাকলে তাকে নিয়ে আসুন। কেন মিছে মিছে মিথ্যে গল্প দিচ্ছেন বলুন তো? ও, গল্প না? গল্প? আচ্ছা সঞ্জয়। ইয়েস স্যার। 3 নম্বর সেলের কয়েদিকে নিয়ে এসো। কাকে আবার এখানে নিয়ে আসবেন? ওই যে আপনি বললেন গল্প দিচ্ছি, তো আমাদের ওই গল্পগুলো যে শুনিয়েছিল তাকে এখানে ধরে নিয়ে আসছি। বাস। স্যার। দেখুন তো, চিনতে পারছেন আপনার পাপের পার্টনারকে? না, আমি তোকে চিনি না, কোনোদিন দেখিও নি। কেন ফালতু কথা বলছো? তুমি পারুলকে খুন করার জন্য আমাকে 5 লাখ টাকা সুপারি দাওনি? আমি তোকে চিনি না, জানি না, তোকে সুপারি কেন দিতে যাবো? ননসেন্স! গায়ে তুলছে কেন? ও সরি 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 সরি, আমারই খুব ভুল হয়ে গেছে। এত বড় উকিলের ছেলের গায়ে হাত তোলাটা আমার একদম উচিত নয়। নিয়ে যাও। কি কেন? তুই পারুলের নামে কেন সুপারি দিয়েছিলিস ইকবালকে? তোর বাবা উকিল বলে তুই যা খুশি তাই করবি? বলছি বলছি। বলবি? হ্যাঁ বলছি। বলবি? ওঠ 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 ওঠ। বলছি। বল বল, কেন খুন করেছিস? বল। আমি 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 পারুলকে খুব ভালোবাসতাম। ওকে 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 বিয়ে করতে চেয়েছিলাম। আমরা
আমরা 1.5 বছর লিভিনে ছিলাম, কিন্তু এই 1.5 বছরে প্রত্যেকটা দিন আমাকে একটু একটু করে শুষে গেছে, একটু একটু করে। ওয়াও, কি সুন্দর নেকলেসটা। তুমি ঠিক যেমনটা চেয়েছিলে সেটাকে বলে ঠিক তেমনটাই বানিয়ে এনেছি। এবার কিন্তু আমার একটা পার্ল নেকলেস চাই। হবে ডার্লিং, সব হবে। এই মাসে মাইনেটা পেতে দাও, তোমাকে পার্ল নেকলেসই দেবো। শোনো না, আর আমার টাকাটা? কিসের টাকা? তুমি না সব ভুলে যাও। আমি যে তোমার কাছে 1.5 লাখ টাকা চেয়েছিলাম, একেবারে ভুলে মেরে দিয়েছো, তাই তো? ভুলে যায়নি, মনে পড়েছে, কিন্তু এতগুলো টাকা। কোনো কিন্তু নয় বাবু, আমার যে টাকাটা লাগবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। প্রমিস? গড প্রমিস। তারপর 1.5 বছরে পারুল আমার থেকে প্রায় 10 লক্ষ টাকা আর 10 ভরির মতো সোনার গয়না নিয়েছে। আমার মাইনের টাকায় কোলায়নি, তাই আমার দেশের জমি বিক্রি করে আমি ওকে দিয়েছি। আমি জানতাম ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, তাই যখন যা চেয়েছে নির্দ্বিধায় দিয়েছি। কিন্তু একদিন রবিবারের সকালে। অতনু শোনো। হ্যাঁ বলো, আবার বাজার যেতে হবে? না, বাজার নয়। তাহলে অন্য কোথাও? তোমাকে এবার এখান থেকে শিফট করতে হবে। শিফট করতে হবে? ঠিক বুঝলাম না। মানে আমি তোমার সাথে আর থাকতে চাইছি না। কেন, হঠাৎ কি হলো আবার? দাদা ফোন করেছিল। হ্যাঁ তো? পুজোর পর দাদা ইন্ডিয়াতে আসছে, আর এসে আমার বিয়েটা ফাইনাল করবে। বাহ, এটা খুব ভালো কথা, কিন্তু এর জন্য আমাকে শিফট করতে হবে কেন? দাদা এই ফ্ল্যাটে এসে তার একমাত্র ভগ্নিপতির সঙ্গে বিয়ের কথা পাকা করবে। দাদা যাকে পছন্দ করেছে সেটা তুমি নও, অন্য কেউ। তুমি দাদাকে বলোনি যে তুমি আমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না? দাদা যাকে পছন্দ করেছে সে ডাক্তার, তাই আমিও হ্যাঁ বলে দিয়েছি। বাহ, 1.5 বছর আমার সঙ্গে লিভিনে থেকে যে ডাক্তার পেয়ে গেছো, তুমি আমাকে ছেড়ে ডাক্তারবাবুকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? বেশ করেছি। একজন ডাক্তারের মান্থলি ইনকাম কত হয় তুমি জানো? তোমার মতো এরকম 10টা মার্কেটিং হেডকে ওরা কিনে নিতে পারে। তোমার কাছে টাকাটাই সব থেকে বড় হলো? তাছাড়া আবার কি? আর তাছাড়া পাগলেও নিজের ভালোটা বোঝে। এই শোনো, অত কথায় কাজ নেই। 7 দিন সময় দিচ্ছি, তার মধ্যেই ফ্ল্যাটটা ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ যাবো, তো যাওয়ার আগে এই 1.5 বছরে তোমাকে যত টাকা যা যা গয়না দিয়েছি সব ফেরত দিয়ে যাবে। আমি আবার কবে তোমার থেকে টাকা গয়না এসব নিলাম অতনু? বাহ, তুমি গোপালের সঙ্গে যে ছকে চিটিংবাজি করেছো আমার সঙ্গে ঠিক একই ছকে অ্যাপ্লাই করছো। একদম ফালতু কথা বলবে না। আমি সেদিনও গোপালের থেকে কোনো টাকা নেইনি, আর তোমার থেকেও আমি কোনো টাকা গয়না সব কিচ্ছু নেই। চিটিংবাজটা আমি নই, চিটিংবাজটা তোমরা। একদম না, ফালতু কথা বলবে না। আমার টাকা ফেরত দেবে কেন বলো, চিটিংবাজ মেয়ে। ছাড়ো আমাকে। আমার গায়ে হাত দিলে আর টাকা গয়না চাইলে আমি কিন্তু থানায় যাব, আর গিয়ে বলবো তুমি আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সহবাস করে এখন অস্বীকার করছো। ছি, তুমি একটা মানুষ, কত নিচে নামবে। 7 দিন। তোমার কাছে জাস্ট 7 দিন সময় আছে। হয় ফ্ল্যাটটা ছেড়ে চলে যাবে, আর না হলে জেলের ভাত খাবে। তখনই ঠিক করে নিয়েছিলাম ফ্ল্যাট আমি ছেড়ে দেবো, কিন্তু এর বদলা আমি নেব। এই টার্গেট? হ্যাঁ, এটাই টার্গেট। তা হঠাৎ একে জানে মারার জন্য সুপারি দিচ্ছ? মালটা আমাকে ঠকিয়েছে, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার থেকে গাদা গাদা টাকা গয়না নিয়ে এখন অন্য আরেকজনকে বিয়ে করছে। তাই মালটা থাকে কোথায়? শেড বাগানে। আমি সব ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি সব ডিটেলস পাঠাও আমাকে, আর তারপর আজ থেকেই ওকে ফলো করছো। সময় সুযোগ দেখে এরপর
করার পর ইকবাল আমাকে ফোন করে জানায় কাজ মিটে গেছে। পরদিন আমি ওর সঙ্গে দেখা করি আর সুপারির বাকি টাকাটা ওকে দিয়ে দিই। তার মানে পারুল যে গোপালের সাথে প্রতারণা করেছিল বলে তুই ফ্ল্যাট ছেড়েছিস, এই গল্পটা তুই আমাকে মিথ্যে শুনেছিলিস? হ্যাঁ। বুঝলাম যে পারুল তোর সাথে প্রতারণা করেছিল, কিন্তু তা বলে তুই নিজের হাতে আইনটা তুলে নিবি? তুই তো আমাদের কাছে আসতে পারতিস, তুই পুলিশের কাছে আসতে পারতিস, তুই আদালতে যেতে পারতিস। কোনো লাভ হতো না স্যার। সমাজ, আদালত সব মেয়েদের জন্য। উল্টে উল্টে আমি ফেসে যেতাম। আমার বাবা একজন উকিল, তাই আমি খুব ভালো করেই জানি কোনটা হয় আর কোনটা হয় না। তাই আমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছি, আর এর জন্য আমার কোনো আফসোসও নেই। আমি যা করেছি ঠিক করেছি। না, তুই যা করেছিস ঠিক করিস, তুই যা করেছিস অন্যায় করেছিস। মানলাম যে পারুল তোর সাথে প্রতারণা করেছিল, কিন্তু অতনু, তুই তো একদিনের জন্য হলেও পারুলকে ভালোবেসেছিলিস। খুন করতে গেলি কেন? তুই জানিস না যে আমাদের দেশে আইন নিজের হাতে তুলে নেওয়াটা দণ্ডনীয় অপরাধ? এই অপরাধের জন্য তোর তো শাস্তি হবেই, আর তোর ওই পার্টনার ইকবাল, ওরও শাস্তি হবে। তোর ওই বড় উকিল বাবা তোদের বাঁচাতে পারবে না। হয় তোদের দুজনের যাবজ্জীবন অথবা ফাঁসি। তৈরি থাকিস, চলো। পারুল যে শুধুমাত্র তার অফিসের অধস্থন সহকর্মী গোপালের সঙ্গেই প্রতারণা করেছিল তা কিন্তু নয়। পারুল প্রতারণা করেছিল তার লিভ ইন পার্টনার অতনুর সাথেও। আর এই সকল প্রতারণার জন্য, চিটিংবাজির জন্য পারুলের আইনি প্রক্রিয়ায় শাস্তি হতে পারত, হতোই। কিন্তু অতনুর সেই ধৈর্য ছিল না। অতনু পুলিশের কাছে না এসে, আইন আদালতের কাছে না গিয়ে আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছিল। আর আমাদের এই সমাজে, আমাদের এই দেশে আইন নিজের হাতে তুলে নেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। অতনুর শাস্তি হবে, সঙ্গে সঙ্গে অতনুর এই অপরাধে সামিল হওয়া ইকবাল, তারও শাস্তি হবে। যা দেখে আপনারা বুঝতে পারবেন যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের কোনো ক্ষমা নেই। তাই বলছি, সতর্ক হন আপনারা, সচেতন হন, সাবধান হও বাংলা।